আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। ডক্টর ইউনূস সেনাপ্রধানকে ডেকে বলেছেন যে আপনি অবিলম্বে পদত্যাগ করে চলে যান। হ্যাঁ, সেনা মানে ইউনূস খুব ক্ষুব্ধভাবে কথা বলেছে জেনারেল ওয়াকারের সাথে এবং ওয়াকারকে পদত্যাগ করতে বলেছে। জেনারেল ওয়াকার অবশ্য তিনি কোনো উত্তর দেননি এবং তিনি চলে এসেছেন। তো এখন এই অবস্থায় জেনারেল ওয়াকারের সামনে আসলে দুটো পথ খোলা আছে। একটা হলো যে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন, আর একটা হলো যে তিনি পদত্যাগ না করে যাতে দেশে দেশে তো একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে এবং দেশের বর্তমানে যে অবস্থা, এর একটা দায় কিন্তু জেনারেল ওয়াকারকেও বহন করতে হবে। তিনি দায় এড়াতে পারেন না, কিন্তু কারণ 5ই অগস্ট তিনি বলেছিলেন দেশবাসীর জানমালের হেফাজতের দায়িত্ব তিনি নেবেন, কিন্তু সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। পরে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আর্মির যে ভূমিকা আমরা এক্সপেক্ট করি দেশবাসী হিসেবে, সেটি কিন্তু আর্মি পালন করতে পারেনি। এবং তিনি বলছেন যে কেন আর্মিকে দোষারোপ করা হচ্ছে, আর্মির পর্যাপ্ত লোকবল নেই। এই ব্যাখ্যাগুলো কোনো কিছুই পাবলিক অ্যাকসেপ্ট করেনি। সুতরাং তিনি এই অবস্থায় চলে যাবেন, নাকি তিনি যেখানে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থটাকে পুষিয়ে তিনি চেষ্টা করবেন যে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার, একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার। এই সিদ্ধান্তটা নিতে হবে। এবং আমি এর আগেও একবার বলেছি যে জাতির এই ক্রাইসিস মোমেন্টে জেনারেল ওয়াকারের সামনে একটা দারুণ সুযোগ এসেছে। তিনি কি এই সুযোগের সদ্ব্যবহার করে দেশবাসীর ভালো হয়, মঙ্গল হয় এরকম একটা অবস্থান নেবেন, নাকি তিনি পদত্যাগ করে ব্যর্থতার দায়ভার নিয়ে চলে যাবেন এবং ডক্টর ইউনূসরা যারা বাংলাদেশকে ধ্বংসের একটা আহ, উন্মত্ততায় মেতেছেন তাদের হাতে বাংলাদেশকে আরো অনিরাপদ করে চলে যাবেন। সুতরাং আর আর পর্দার আড়ালে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের চাইতে জেনারেল ওয়াকার অনেক বেশি জানেন, কারণ জেনারেল ওয়াকার নিজে এই খেলার একটা বড় পার্ট। সুতরাং জেনারেল ওয়াকারের সামনে ঐতিহাসিক ভূমিকা পালন করার সুযোগ আছে। তিনি করবেন কিনা এটা তার ব্যাপার। এবং দেশবাসী কিন্তু তার দিকে তাকিয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে আছে। এবং তার পেছনে কিন্তু এখন দেশবাসীর এই প্রত্যাশার বাইরেও ইন্টারন্যাশনাল সাপোর্ট গুলো কিন্তু কাজ করছে। আমি বলেছি যে বাংলাদেশকে নিয়ে যেসব ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স আছে তারা কিন্তু জেনারেল ওয়াকারকে অনেক ইন্ডিকেশন দিয়ে ফেলেছে। এখন এই এত ইন্ডিকেশন পাওয়ার পরেও জেনারেল ওয়াকার কিছু না করে বসে থাকবেন, কিংবা আহ, তিনি তিনি অবশ্য তার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, তিনি কিন্তু খুব স্ট্রং পার্সোনালিটির লোক না। এবং তার আর্মির ক্যারিয়ার এই এই আমি এর আগে তাকে নিয়েও একটা এপিসোড করেছি এবং আজকেও আমি তার সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়েছি। তো এই ইনফরমেশন গুলো কোনো কিছুই তাকে খুব গ্রেট আর্মি অফিসার হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করে না। তবে ক্যান্টনমেন্টে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে তাতে সিনিয়র অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকারের সাথেই আছে, পাশেই আছে, মোস্ট অফ দেম। তো এই অবস্থায় জেনারেল ওয়াকার কেন কোনো স্টেপ ইন করছে না, বা কেন দেশবাসীর মঙ্গলার্থে তার দায়িত্ব বুঝে নিচ্ছে না, এই জায়গাটা নিয়ে কিন্তু মানুষজন কনফিউজড, হ্যাঁ, যে আসলে জেনারেল ওয়াকার কি চাইছেন। তবে এইটা আমি বলে দিই, জেনারেল ওয়াকারের যদি তিনি ব্যর্থ হন দেশবাসীর প্রত্যাশা পূরণে, এবং সেক্ষেত্রে ডক্টর ইউনূস তাকে তাড়িয়ে দেওয়ার যে কথা বলেছেন বা চেষ্টা করছেন, কারণ ডক্টর ইউনূস তো মরিয়া হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর ইউনূস বুঝতে পারছে যে জুলাই আগস্টে তার পক্ষে যে দেশবাসীর সমর্থন ছিল, বাইডেন প্রশাসনের সমর্থন ছিল, সেই ইকুয়েশন গুলো এখন নাই। দেশবাসীও তার সাথে জুলাই আগস্টের মতো নেই, বাইডেন প্রশাসন তো নেই। সুতরাং এই ডক্টর ইউনূস এখন পাগলা হয়ে গেছেন। তিনি সেনাপ্রধানকে সরিয়ে দিতে চান, তিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বশীভূত করতে চান টাকা দিয়ে, লবিং এর মাধ্যমে। আবার এদিকে ভারতে যেহেতু মোদী সরকার তার পক্ষে নেই, সেহেতু এখন ওনার শেষ। এদিকে যে কংগ্রেসকে উনি কনভিন্স করবেন, সেখানেও সমস্যা, কারণ কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা ঐতিহাসিক এবং শেখ হাসিনার সাথে কংগ্রেসের
গান্ধী পরিবারের সম্পর্কটা একদম ব্যক্তিগত পর্যায়ে। সুতরাং তিনি একদম কিছু না পেয়ে এখন মমতা ব্যানার্জির কাছে টিম পাঠাচ্ছেন, হয়তো তিস্তা বাঁধ নিয়ে কথা বলবেন। তো সব মিলিয়ে ডক্টর ইউনূস কিন্তু এখন মরণ কামড় দিচ্ছে। এই মরণ কামড়ের এই সময়ে জেনারেল ওয়াকার, আপনার নিজের কাছেই প্রশ্ন করতে হবে এবং দেখেন যে আপনি কি দেশবাসীর বৃহত্তর মঙ্গলের পক্ষে দাঁড়াবেন, নাকি ভীরু কাপুরুষের উপমা হয়ে পদত্যাগ করে চলে যাবেন। 2024 সালের 23 অক্টোবর শেখ হাসিনার সরকারের পতনের মাত্র 2 মাস হতে চলছিল। তখন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন ওই দিন শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ করে বিশেষ এক কভার স্টোরি, যার শিরোনাম ছিল হাউ বাংলাদেশ আউটস্টেড লিডার শেখ হাসিনা কুড স্টেজ অ্যান আনলাইকলি কামব্যাক। বাংলায় যার অর্থ দাঁড়ায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনা কিভাবে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করতে পারেন। টাইম ম্যাগাজিনের সে সময়ের নিবন্ধটি সেভাবে দৃষ্টি কাড়েনি বাংলাদেশে, কারণ জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের 2 মাস তখনও পার হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার মধু চন্দ্রিমা উদযাপনে ব্যস্ত ছিল। তখন দেশ বিদেশের সংবাদ মাধ্যমে ছিল অধ্যাপক ইউনূসকে নিয়ে প্রশংসার বন্যা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক যাত্রার মাধ্যমে খোলা হয় বিদেশ সফরের খাতা। এমন এক আনন্দঘন পরিবেশের মাঝে এমন খবর আলোচনায় আসবে না, সেটাই ছিল স্বাভাবিক। উল্টো সরকার সমর্থকেরা শুরু থেকেই দাবি করছেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অধ্যায় শেষ। তবে টাইমের 1 বছর আগের কভার স্টোরিতে দেয়া কিছু ইঙ্গিত মিলে যাচ্ছে বা মিলতে শুরু করেছে। আকস্মিকভাবে বিশ্ব মিডিয়ায় একের পর এক প্রকাশ হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার, তাকে নিয়ে আবার হচ্ছে কভার স্টোরিও। বিবিসি বাংলা ইঙ্গিত হলো শুধু প্রিন্টেড সাক্ষাৎকার নয়, বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের আগে ভিডিও সাক্ষাৎকার প্রচার হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তার চেয়ে বড় আশঙ্কার বিষয় হলো 1 বছরের মধ্যে বিশ্ব মিডিয়া প্রশ্ন তুলছে জুলাই অভ্যুত্থান ব্যর্থ কিনা। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও অংশগ্রহণমূলক নির্বাচনের ইস্যু নিয়ে আন্তর্জাতিক নানা মহল থেকে চাপে আছে সরকার। সবশেষ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে এই 2 ইস্যুতে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের সদস্য লর্ড অ্যালেক্স কার্লাইল। প্রশ্ন হলো, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় যখন ঘোষিত হতে পারে এবং নির্বাচন যখন সন্নিকটে, তখনই শেখ হাসিনার এত সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে কেন? আবার শেখ হাসিনার পক্ষ থেকে যেসব অভিযোগ উঠে আসছে সে সম্পর্কে অধ্যাপক ইউনূস ও তার পিআর টিম নীরব কেন? আবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যখন বিদেশিদের পক্ষ থেকে চাপ বাড়ছে, তখনই শেখ হাসিনার বক্তব্যগুলো ডিফেন্ড করার মতো শক্ত কোনো যুক্তি কেন সরকার খুঁজে পাচ্ছে না? অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই তার মিত্ররা দাবি করছেন বাংলাদেশের শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অধ্যায় শেষ। তবে প্রায় 15 মাসে সরকার এবং তাদের সমর্থকদের আওয়ামী লীগকে নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত দেখা গেছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে চলছে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিচার। সারা দেশে নেতা কর্মীদের বিরুদ্ধে হয়েছে হাজার হাজার মামলা। তবে এরই মাঝে ধীরে ধীরে আওয়ামী লীগের সক্রিয়তা বাড়ছে। ঢাকা সহ সারা দেশে চলছে ঝটিকা মিছিল। পুলিশের শীর্ষ পর্যায় থেকেও স্বীকার করা হয়েছে আওয়ামী লীগের মতো একটি বিশাল দলকে নির্মূল করা সম্ভব নয়। অন্যদিকে আওয়ামী লীগের সক্রিয়তার বিপরীতে সরকারের মিত্রদের মধ্যে এখন বিভাজন বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে জুলাই সনদের নাটকের ঘন ঘটায় প্রধান দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হওয়ার পথে। একে অন্যের বিরুদ্ধে বাজাচ্ছে যুদ্ধের দামামা। অধ্যাপক ইউনূসকে নিয়েও মিত্র দলগুলোর অভিযোগে শেষ নেই। এমন লেজে গোবরে অবস্থার মধ্যে আকস্মিকভাবে আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে। যেসব মিডিয়া কয়েক মাস আগেও অন্তর্বর্তী সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারা এখন জুলাই অভ্যুত্থান ব্যর্থ কিনা সে প্রশ্ন তুলেছে। অধ্যাপক ইউনূস ক্ষমতা নেওয়ার শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের মিত্রের ভূমিকা নেয় যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের অনিয়মের অভিযোগ নিয়ে প্রকাশিত হয়েছে প্রতিবেদন। আবার প্রধান উপদেষ্টার একাধিক সাক্ষাৎকারও প্রকাশ করে পত্রিকাটি। কিংস পার্টি এনসিপি গঠনের আনুষ্ঠানিক ঘোষণাটিও প্রথম এই পত্রিকার মারফতে দেন অধ্যাপক ইউনূস। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস সফরের সময় এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। এই সাক্ষাৎকারে 1 মাসের মধ্যে নাহিদ ইসলামের নেতৃত্বে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এনসিপি।
কিন্তু সেই ফিনান্সিয়াল টাইমসের কন্টেন্ট এবং কন্টেন্টের ফ্রেমিং পাল্টে গেছে রাতারাতি। অন্তর্বর্তী সরকার এবং অধ্যাপক ইউনূসের এমন ঘনিষ্ঠ পত্রিকাটিতেই এখন জুলাই অভ্যুত্থান ব্যর্থ কি না সেই প্রশ্ন তোলা হয়েছে। বাংলাদেশের জেনজি বিপ্লব কি ধ্বংসের পথে, এমন শিরোনামে বিশাল এক প্রতিবেদন 7ই নভেম্বর প্রকাশ করে দ্য ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, শেখ হাসিনার পতনের 1 বছরের বেশি সময় পর ছাত্র আন্দোলন থেকে বাস্তব পরিবর্তনের সম্ভাবনা হারিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ছাত্র আন্দোলনটি নতুন মুখ নিয়ে নতুন রাজনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা বলতেও এখন তার উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, কারণ বহুদিন ধরে দেশকে নিয়ন্ত্রণ করার প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলো আবার প্রভাব বিস্তার করছে। বাংলাদেশে বিভাজনমূলক ধর্মীয় সহিংসতা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বাড়ছে উগ্রপন্থী ইসলামী ব্যবস্থার আশঙ্কা। অদ্ভুত ব্যাপার হলো, আওয়ামী লীগের প্রতি নমনীয় সুরও দেখা গেছে প্রতিবেদনে। বলা হয়েছে, দলটি তাদের বেশ কিছু নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার বলে দাবি করছে। অধ্যাপক ইউনূস নিজেও ক্ষমতার অপব্যবহার ও আইনের অপপ্রয়োগের অভিযোগের মুখোমুখি। তার সরকার আওয়ামী লীগকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে নিষিদ্ধ করেছে। অভ্যুত্থানের সাফল্য নিয়ে গুরুতর শঙ্কা জানিয়ে দ্য ফিনান্সিয়াল টাইমস লিখেছে, কেউ কেউ এখন মনে করছেন বিপ্লবটি একটি ভুয়া সকালের সূচনা বলে মনে হচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শফকাত মুনির পত্রিকাটিকে বলেন, আমাদের একটি বিরল জাতীয় ঐক্যের মুহূর্ত ছিল, আর এখন সেটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা পুরোপুরি বিভক্ত, একে অন্যের সঙ্গে লড়াই করছি। প্রতিবেদনে অভ্যুত্থানের শক্তির প্রতিশোধ করার মনোভাব নিয়েও প্রশ্ন তোলা হয়। পত্রিকাটি লিখেছে, রাজধানীর রাস্তাঘাটে স্বেচ্ছা নির্বাসিত শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ক্ষুধা স্পষ্টভাবে দৃশ্যমান। ব্যানারে দেখা যায় সাবেক শাসকের ছবি, গলায় ফাঁসির দড়ি। দর্শক, এমন এক দৃশ্য 7ই নভেম্বর বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতেও দেখা গেছে। এতে জেলের ভিতরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের রাখা বিকৃত প্রতিকৃতি নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনটিতে একতরফা নির্বাচনের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরা হয়। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হয়, রাজনৈতিক বিরোধীদের আইনি অধিকার দমনে অন্তর্বর্তী সরকার সীমা ছাড়িয়ে গেছে। কিছুদিন আগেও অন্তর্বর্তী সরকারের সোচ্চার সমর্থক হিসেবে পরিচিত ছিল দ্য ফিনান্সিয়াল টাইমস, অথচ প্রতিবেদনের শেষে তারা তুলে ধরেছে চূড়ান্ত হতাশা। পত্রিকাটি লিখেছে, অন্তর্বর্তী সরকার প্রধানের আবাসস্থল যমুনার হলঘরগুলোতে গর্বের অনুভূতি থাকলেও দেশের সামনে এখন টান টান নির্বাচনী উত্তাপ। এর চাপ, ক্লান্তি ও হতাশায় ইউনূস ও তার দলের মন ভারী। তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন, আমি শুধু আশা করি ইতিহাস অধ্যাপক ইউনূসের প্রতি সদয় হবে। দর্শক, গত কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় একই ধরনের হতাশা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গত আগস্ট থেকেই দেখা যাচ্ছে হাওয়া বদল। অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে 10ই আগস্ট একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে বিবিসি ওয়ার্ল্ড। জুবিল্যান্ট সিন্স বাট বাম্পি রোড অ্যাহেড ইন পোস্ট হাসিনা বাংলাদেশ শিরোনামের এই প্রতিবেদনের অর্থ উল্লাসমুখর দৃশ্য, তবে হাসিনা পরবর্তী বাংলাদেশে সামনের পথ কণ্টাকীর্ণ। এই প্রতিবেদনের পরতে পরতে ছিল 1 বছরের সরকারের ব্যর্থতার খতিয়ান। এমনকি সরকার এক সময়কার ঘনিষ্ঠরাও অভিযোগ করেন, পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে আরো খারাপ হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতন ও নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির বার্ষিকী উদযাপন করতে এ সপ্তাহে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। মুষলধারে বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা নতুন বাংলাদেশ করার পরিকল্পনা ঘোষণা করেন। কেউ কেউ একে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিচ্ছেন। তবে গত 12 মাসের চিত্র এই উল্লাসমুখর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মানানসই নয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ সময় গণপিটুনিতে হত্যা, মব সন্ত্রাস, প্রতিশোধমূলক হামলা ও ধর্মীয় চরমপন্থার পুনরুত্থান ঘটেছে। এটি গণতন্ত্রের পথে যাত্রা বাধাগ্রস্ত করতে পারে। বিবিসির মতো আল জাজিরাও আগস্টে ইউনূস সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে আশা ও অচলাবস্থার সন্ধিক্ষণে বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা চেয়েছিলেন সত্যিকারের পরিবর্তন, অথচ রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য প্রতিযোগিতায় জড়িয়ে পড়া এবং সংস্কারের অঙ্গীকার টলমল হয়ে পড়ায় তৈরি হয়েছে
অস্থিতিশীলতার আশঙ্কা। এই আল জাজিরা এবং বিবিসি ওয়ার্ল্ডে কয়েক মাস আগেও সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ধারাবাহিকভাবে প্রচারিত হতে দেখা গেছে। ইউনূস সরকারের প্রতি তাদের প্রাণ খোলা সমর্থনের বিষয়টিও ছিল স্পষ্ট। তবে বছর প্রতি অন্তর্বর্তী সরকার নিয়ে চরম হতাশা শুরু হয়। এমন তালগোল পাকানো পরিস্থিতির আশঙ্কা ঠিক 1 বছর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন। এতদিন পর দেখা যাচ্ছে তাদের পূর্বাভাস সত্যি প্রমাণিত হচ্ছে। 2024 সালের 3রা অক্টোবর টাইমের প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং মিত্রদের হানাহানির কারণে আবার শক্তিশালী প্রত্যাবর্তন ঘটতে পারে শেখ হাসিনার। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রস্থান নিয়ে প্রথমে উচ্ছ্বাস দেখা দিয়েছিল, তবে এখন দেশ কোন পথে যাবে তা নিয়ে কোলাহল ও ঝগড়ায় রূপ নিয়েছে। সংস্কারপন্থীরা বড় ধরনের সংকটে আছেন। কার্যকর সংস্কার বাস্তবায়ন এবং নিপীড়নের জন্য দায়ীদের জবাবদিহিতা আনতে সময় লাগবে। অর্থনৈতিকভাবে ভুগতে থাকা দিক নির্দেশনাহীন দেশ দ্রুত ধৈর্য হারাবে। অস্থিরতা ও অচলাবস্থা চলতে থাকলে বিপর্যস্ত জনগণ শেখ হাসিনার রেকর্ডের দিকে হয়তো আরো সহানুভূতির সঙ্গে ফিরে তাকাবে। টাইমের প্রতিবেদনে উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন খুবই বিশ্বাসযোগ্য সম্ভাবনা। দক্ষিণ এশিয়ার পরিবার কেন্দ্রিক রাজনীতির ইতিহাসে দেখা যায়, তারা যতই ভেঙে পড়ুক না কেন কখনোই পুরোপুরি খারিজ হয়ে যায় না। অনেকেই মনে করেন টাইমসের ইঙ্গিতটি তখন একেবারেই কেউ আলোচনায় নিতে চায়নি, কিন্তু আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যমে গত 1 সপ্তাহ ধরে শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশের ঘটনায় তার সক্রিয়তার ইঙ্গিতটি পরিষ্কার। এএফপি, রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একই দিনে 3টি সাক্ষাৎকার প্রকাশ নিয়ে সরকারের ভেতরেও অস্থিরতা বেড়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যের প্রভাবশালী দ্য উইকের ছাপা সংস্করণে প্রকাশ হয়েছে শেখ হাসিনার একটি লেখা। দ্য উইকের প্রোমো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। প্রোমোতে বলা হয়েছে, শেখ হাসিনার মূল লেখাটি দ্য উইকের 16ই নভেম্বর সংস্করণে রাখা হয়েছে, যেখানে তার দল ও পরবর্তী পরিকল্পনা সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার মতামত তুলে ধরেছেন। শেখ হাসিনার এই লেখার যে অংশটুকু দ্য উইক তুলে ধরেছে, সেখানে বলা হয়েছে, দেশ পরিচালনার হাল ইউনূসের হাতে নেই, তার হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। উগ্রপন্থীদের উত্থানের কথা বলা হয়েছে। দর্শক, সাম্প্রতিক সময়ে একই ধরনের অভিযোগ আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে সেসব গণমাধ্যমে উঠে এসেছে যেগুলো অধ্যাপক ইউনূসের প্রতি বন্ধুভাবাপন্ন ছিল। এরই মধ্যে 7ই নভেম্বর ভারতের প্রভাবশালী দুটি দৈনিক হিন্দুস্তান টাইমস এবং দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে আরো 2টি সাক্ষাৎকার বেরিয়েছে। মাত্র 2 দিন আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, শিগগিরই তার ভিডিও সাক্ষাৎকারও দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এই দুটো পত্রিকায় শেখ হাসিনা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো, বিশেষ করে জুলাই আন্দোলনের শিক্ষার্থী হত্যা, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আগামী সংসদ নির্বাচন, এমনকি বিদেশি হস্তক্ষেপ নিয়েও কথা বলেছেন। তিনি নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা, নিজের দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার বৈধতা মোহাম্মদ ইউনূসের সরকারে রয়েছে কিনা তা নিয়েও তুলেছেন প্রশ্ন। শেখ হাসিনা আগের 3টি সাক্ষাৎকারের মতো দাবি করেছেন, সরকার প্রধান হিসেবে জুলাই আন্দোলনের সময় নেতৃত্বের দায় তার উপর বর্তায়, তবে প্রাণহানির ঘটনা এড়ানোই ছিল তার উদ্দেশ্য। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনীকে সরাসরি আদেশ বা নির্দেশ দিয়েছেন এমন ধারণা ভুল। সৎ মনোভাব নিয়ে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাণহানি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের উপর এক প্রশ্ন জবাবে শেখ হাসিনা বলেন, অন্তর্বর্তী সরকার অপপ্রচার চালাতে জাতিসংঘের প্রতিবেদনকে প্রভাবিত করেছে। তিনি জাতিসংঘের রিপোর্টের তথ্যের সাথে সরকারি তথ্যের গড়মিলের কথা তুলে ধরেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাসিত আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, তার দল আন্তরিকভাবে চায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে। তবে তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এই পদক্ষেপ গভীরভাবে অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের লঙ্ঘন। তবে ক্ষমতাচ্যুতিতে কোনো বিদেশি হস্তক্ষেপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা কোনো মন্তব্য করেননি। দর্শক, শেখ হাসিনার ধারাবাহিক সাক্ষাৎকারের মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী প্রশ্ন তুলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি যৌক্তিক কিনা তা নিয়ে। সবশেষ গত 6 নভেম্বর বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাজ্য হাউস অব লর্ডসের সদস্য লর্ড অ্যালেক্স কার্নাইল।
এক বিবৃতিতে লর্ড কার্নেল বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের বিষয়। 2024 সালের পর থেকে রাজনৈতিক অস্থিরতা একাধিক সংকট সৃষ্টি করেছে, যেগুলোর দ্রুত সমাধান প্রয়োজন। আবার এই বিবৃতি এমন সময় এসেছে যখন নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে। দেখেন, সরকারের হাতে সময় কতটুকু আছে জানি না, এবং এই শেষ সময় সরকার কি করবে সেটাও জানি না। জামাতে ইসলামের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হয়েছে আলোচনায় বসার জন্য গণভোট নিয়ে। বিএনপি তো গণভোট নিয়ে বসতেই রাজি না। এখন গণভোট নিয়ে তার কাছে আলাপ না, তার সাথে আলাপ করলে এখন জাতীয় নির্বাচন নিয়ে করতে পারেন। বিএনপি সেই মোডে আছে না। এন্ড সেই সিচুয়েশনে আগামী রোববার কিন্তু সরকারের এক সপ্তাহ শেষ হচ্ছে, যে এক সপ্তাহ সময় শনিবার গিয়ে রোববার সময় শেষ। অ্যাটলিস্ট সোমবার নাগাদ তাকে জাতিকে জানাইতে হবে যে সরকার কি সিদ্ধান্ত নেয়। বলেছে না যে রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নেন গণভোট জাতীয় নির্বাচনের দিন নাকি নভেম্বর মাসে, মানে এই মাসেই, তারপরে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা আপনারা সিদ্ধান্ত নেন। সরকার বলে দিয়েছে না ক্লিয়ার কাট, বলেছে এই কথাও যে রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে সরকার সিদ্ধান্ত নিবে। এবার সরকার, আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কতটা ক্যাপাবিলিটি আছে, তার কতটা সক্ষমতা আছে যে সে এই সিদ্ধান্ত, এত বড় চ্যালেঞ্জ নিতে পারে। সরকারের সাথে যারা ঘনিষ্ঠ তাদের নিয়তটা একটু যদি দেখি আমরা, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তাদের নিয়ত তো স্পষ্ট। তারা এখন আস্তে আস্তে বলে উঠছে যে নির্বাচন করবে, জামাত ইসলামী থেকে বলছেই, এবং মোটামুটি রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা আছে, দৃঢ় আলোচনা আছে। সেই আলোচনা হলো যে নির্বাচনটা অ্যাটলিস্ট 2টা মাস পিছাইতে চায় জামাত এবং এনসিপি, এবং বিএনপি জামাত এবং এনসিপি লক্ষ্য করেছে যে বিএনপি এবং জামাত নির্বাচন ভণ্ডুল করতে চায়। তার মানে রাজনৈতিক বিরোধ আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে যে এনসিপি জামাত তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, আর বিএনপি চায় ফেব্রুয়ারিতে নির্বাচন। সামনে গণভোট নভেম্বরে হবে না ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সঙ্গে হবে, তার চেয়ে তো দেখি এই গন্ডগুলো চলে যাচ্ছে যে জাতীয় নির্বাচনটাই কি ফেব্রুয়ারিতে হবে না 2 মাস পিছিয়ে যাবে, যে এই সরকার আর কয়েকটা দিন থাকুক। এবং তারা যে কথাবার্তাগুলো এখন বলছে, নাহিদ ইসলামের সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে আজকে কথাবার্তায় দেখলাম যে কি নাহিদ ইসলাম না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, যে এই ভোট করতে হলে 10-20 কোটি টাকা লাগে, এটা নিয়ে আমরাও চিন্তায়, কালো টাকার মালিকরা এগুলা করবে। আমি এটা নিজে আলোচনাই করতে চাই না। আসিফ মাহমুদের কাছে 10-20 কোটি টাকা এখন কোনো বিষয়। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন পয়সা করে নিয়ে চিন্তিত হন, তখন নাহিদ ইসলাম যে কথাটা বলছেন, আমি খুব গভীরভাবে চিন্তা করছিলাম যে আচ্ছা একটু কল্পনা করার চেষ্টা করি তো আমরা কল্পনা রাজ্যে গিয়ে, যে নাহিদ ইসলাম এটা রাজু ভাস্কর্যে রাজুতে দাঁড়িয়ে অথবা শহীদ মিনারে দাঁড়িয়ে ডাক দিলেন যে বাংলাদেশের সকল তরুণ তরুণী তোমরা সবাই রাস্তায় নেমে আসো। এই হয়েছে, এখন ফেসিবাদ আবার নতুন করে জেগেছে, আমাদের ফেসিবাদের কবর এবার চূড়ান্ত কবর দিতে হবে, আমাদের কি ডু অর ডাই, নাও অর নেভার, এই ধরনের একটা সিচুয়েশনে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমি কল্পনা করছিলাম যে নাহিদ ইসলাম ডাকছেন ঝাঁকে ঝাঁকে ঢাকার ইংলিশ রোড, বংশাল রোড, তাঁতিবাজার, এদিক দিয়ে আপনার মগবাজার, তারপরে ধানমন্ডি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউডা, সোডা, কোডা, ধানমন্ডি ল্যাব, ঢাকা কলেজ, সব লক্ষ লক্ষ স্টুডেন্ট সব রাজু ভাস্কর্যের দিকে দৌড় দিচ্ছে। হঠাৎ একটু ধাক্কা লাগে যে ওমা, সত্যিকার যদি এটা হয় তাহলে এবার পরিমাণটা কত হবে। আচ্ছা, উনি তারপরে আশাবাদী বলছেন যে তরুণরা প্রয়োজনে আবার রাস্তায় নামবে, কিন্তু ওনার যে খায়েশটা আছে, খায়েশটা বক্তব্যের পরে পাওয়া গেছে। বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে, এটা বিশ্বাস করি। এই তো এদের দিকেই নাহিদ, আসিফ, সার্জিস হাসান এদের দিকে তাকিয়েছিল যে বাবা পরিবর্তনের রূপকার তোমরা হও। আমি বলবো 5 আগস্ট পরবর্তী সময় আমাদের ভেতরে ওই বাসনা তৈরি হয় না যে আওয়ামী লীগ বিএনপি তো আমরা বিরক্ত, একটা নতুন মুখ কিছু আসবে। কিন্তু এখন এই মুখগুলোকে কল্পনা করলে কি মনে হয় আগেই ভালো ছিলাম, মানে আগে ভালো ছিলাম কবে, 15 বছর, 5 বছর, 2 বছর আগে নাকি 15 বছর আগে, যেটাই হোক আগেই তো ভালো ছিলাম। 20 বছর আগে লেগে গেলেও ভালো ছিলাম। আপনার শেখ হাসিনা আমলে নিয়ে গেলে ভালো ছিলামই, আর খালেদা জিয়ার আমলে নিয়ে গেলেও ভালো, এর চেয়ে ভালো ছিলাম এখন যা আছি। এবং ওনাদের হাতে যে ভালো থাকবো না, এটা অনেকে বলে। পরিবর্তন না হলে তো ওনারা প্রয়োজন আমার রাস্তায় নামবে। ঢাকাতে একটা প্রোগ্রামে বলেছে ফেসিবাদী কাঠামো এখনো রয়েছে, সেজন্য ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও একমত হওয়া যাচ্ছে না। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফেসিবাদ নির্মূল সম্ভব নয়। জুলাই সনদে নোট অফ ডিসেন্টের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না, যে ঐকমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে।
তো এই নোট অফ ডিসেন্ট রেখেই তো জুলাই ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্যের মিটিংগুলো শেষ হয়েছে এবং জুলাই সনদে সাইন করেছে। তো সাইনের পরে কেন কাবিনের শর্ত আপনি মানবেন না? জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। আমরা আশা করি খুব দ্রুত জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। নাহিদ ইসলাম এবার বলছেন আমরা চাই আগামী সংসদ এবং যে সংস্কার পরিষদ হবে সেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু নানা সমাজের পেশাজীবীরা থাকুক। তার আগে অবশ্যই আমাদের এখানকার যে দাবি দেওয়া গণভোট এবং আমরা বলেছি জুলাই সনদের অর্ডার ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে। এই হচ্ছে আসল মতলব। মানে তারা ডক্টর ইউনূসকে দিয়ে অর্ডারটা করাচ্ছেন। ডক্টর ইউনূস অর্ডার করবে মানেই ধরে রাখেন প্যাচ লেগে গেছে আরো 5 বছরের। আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলকে পার্লামেন্টে থাকা উচিত। তো সংসদে সিট করতে হবে 50,000। সেই পার্লামেন্ট সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধান নিয়ে কাজ হবে। এখন আসেন ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই 10-20 কোটি টাকার গল্পের কথা বলছিলাম না, যে ইলেকশন করতে তা লাগে, অনেক হাপিত্তিশ দেখাচ্ছেন যে ওনার এই পয়সা আছে কি নাই। সেই বক্তব্যের পরে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এবং মোটামুটি এতে পরিষ্কার হওয়া যায় যে তাদের ভেতরে ইন্টেনশনটা এখনো কি, এখনো ভেতরে খায়েশ কি আছে। ওই নাহিদ ইসলামের ডাকে কে কে এখন সাড়া দিবেন আপনারা আমি জানি না। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা যে খুব কপাল থাপড়াচ্ছে যে 5 আগস্টের পরে তারা কি করতে পারত, কিভাবে কি হয়েছে, কি অভ্যুত্থানের পর ভুল হয়েছে, হ্যাঁ, এবং তারা খুব স্পেসিফিকলি তাদেরকে যে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছে এটাকে একটা শব্দ ব্যবহার করেছে যে তাদেরকে একটা এস্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসেন। হ্যাঁ, মানে একটা এস্টাবলিশমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন সরকার করার জন্য, তাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছিল, তারা যায়নি। এইসব নানান কিছু কসলিয়ে টসলিয়ে তারপরে বলছে একটা জায়গায় তাদের যিনি কি বলে থিঙ্ক ট্যাঙ্কদের মধ্যে অন্যতম এবং যার ওয়াইফ এই সরকারের একজন উপদেষ্টা, সেই কবি এবং চিন্তক নামে পরিচিত ফরহাদ মজহার, তিনি বলছেন, দেখেন গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু, 2024 সালের 8 আগস্ট একটি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। 5 আগস্টের পরে বলছে 8 আগস্ট একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। মানে সরকারটা যে সাংবিধানিকভাবে হয়েছে এটা সহ্য হচ্ছে না এখনো, যে ওইটা একটা প্রতিবিপ্লব ছিল। সে সময় নেতৃত্বে থাকা তরুণরা কতগুলো ভুল করেছে, সেই ভুল তরুণরা এখনো চাইলে সংশোধন করতে পারে। মানে এই বাচ্চাদের এখনো উস্কে দিচ্ছে, তারা এখনো সংশোধন করতে পারে। এই জন্যই বলছে যে আবার নাকি পথে নামার হবে, তবে তার জন্য বেশি সময় নেই। একজনের একটা বক্তব্য অলরেডি ছড়িয়েছে, আপনাদের একটু আমি নজরে না দিয়েই পারছি না, একটুখানি শুনুন তো দেখি কথাগুলো। এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায়? এই অস্ত্রগুলি তো দরকার। এই 7,500 অস্ত্র লুট হয়েছে 450 থানা। উনি একেবারে, আমি বলবো যে একেবারে টু দি পয়েন্টে উনি হাত দিয়েছেন যে তাহলে কি এখন আবার সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এখন তোমাদের কাছে যা যা আছে, তোমরা 5 তারিখে যেই কি বলে শেখ হাসিনাকে তাড়াতে না পারলে যেই সশস্ত্র সংগ্রাম করতে, যে এখন আবার ক্ষমতায় টিকে থাকার জন্যে, মানে ইলেকশনটা হইলে পরে যে বলতেছে যে ইলেকশনটা হইলে পরে নাকি আবার ফেসিবাদ হয়ে যাবে, কি ভারতের দালাল হয়ে যাবে, এই অনুষ্ঠানে বলছে যে সব নাকি আবার দিল্লির ইচ্ছায় চলবে। মানে সত্যি কথা হলো ইলেকশনটা হয়ে গেলে পরে এখন যাদেরকে দেখেন, এই যে বলি না কদুর মতন চেহারা হয়ে গেছে, সফেদ পাঞ্জাবি পরে, এই যে নানান জাতিরে মানে গণতন্ত্র, সংবিধান, বাস্তবতার জ্ঞান দিয়ে উজাড় করে ফেলছে, এদের তো দিন শেষ ইলেকশনটা হলে। ফলে এরা এখন আবার কোন রাস্তায়তে আছে? এই ভদ্রলোক যে কথাগুলো বলেছেন সেগুলো কি সত্যিকার অর্থেই ঘটতে যাচ্ছে? বিরতির পরে এদেরকে আমি বলবো যে ওকে ধরে আগে জিজ্ঞেস করেন যে ওই অস্ত্রগুলো কোথায়। দেখ, আমরা জানি না সিচুয়েশন কোন দিকে যাবে, নানানজন নানান কথা বলছেন, আমাদেরকে বিভিন্নজন বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন যে ভাইয়ের দেশ কোন দিকে যাচ্ছে। এতদিন ধরে প্রফেসর কলিমুল্লাহ, তারপর আপনার মেজর মোশাররফ আখতারুজ্জামান, তারা যে বলে এসছেন যে গৃহযুদ্ধ কিন্তু হবে ইলেকশনটা না হলে, ফেব্রুয়ারিতে না হলে। এখন যা আলামত দেখা যাচ্ছে তা কি কোনোভাবে সুস্থ কোনো আলামত? দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এটি ভারতের অত্যন্ত প্রচলিত, প্রশংসিত একটি গণমাধ্যম। এই দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইমেইলে দেওয়া এই সাক্ষাৎকারে আবারও বোমা ফাটিয়েছেন তিনি। সরাসরি এবং খোলামেলা বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ীকে। গৌতম লাহিড়ী বাংলাদেশে বেশ পরিচিত।
সাক্ষাৎকারটি আজ 7 নভেম্বর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপা হয়েছে। সেখান থেকেই গুরুত্বপূর্ণ কিছু জবাব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, উল্লেখ করতে চাই শেখ হাসিনার যে ইন্টারভিউটি নিয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা যে প্রশ্নগুলো করেছে, প্রশ্নের বিপরীতে যে জবাব তারা ছেপেছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস,